স্বাগত বিরোধীহীন সংবাদ দুপুরের সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। 15 দফা দাবিতে দেশ জুড়ে পণ্য পরিবহনে 72 ঘন্টার কর্মবিরতি চলছে। আমদানি রপ্তানি ব্যাহত হবার শঙ্কা। অর্থ আত্মসাতের মামলায় রিমান্ড শেষে ইভ্যালি রাসেল ও শামীমা আদালতে, গ্রাহকদের অবস্থান কর্মসূচি। বিশ্ব নেতাদের বৈঠকে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় 6 সুপারিশ। টঙ্গী স্টেশনে মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ। ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ। বিমানবন্দরের ভেতরেই আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা। এ সপ্তাহের মধ্যে টেস্ট শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। 15 দফা দাবিতে সারা দেশে পণ্য পরিবহনের কর্মবিরতি চলছে। সকাল 6টা থেকে শুরু হয়ে আগামী 72 ঘন্টা চলবে এই কর্মবিরতি। এই কর্মবিরতির জেরে পণ্য আমদানি রপ্তানি ব্যাহত হবার শঙ্কা ব্যবসায়ীদের। তবে উত্তরবঙ্গ থেকে সবজি ও পচনশীল পণ্য পরিবহনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় পরিবহন নেতারা। বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার, পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের ডাকে এই কর্মবিরতি শুরু করেছে সংশ্লিষ্টরা। বর্ধিত আয়কর প্রত্যাহার, সহজ শর্তে লাইসেন্স দেয়া, পুলিশি হয়রানি, চাঁদাবাজি ও মাসিক মাসোহারা বন্ধ করা সহ 15 দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা। কর্মবিরতির জেরে আমদানি রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। তারা বলছেন, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে 7,000 ট্রাক, লরি ও প্রাইম মুভার আমদানি রপ্তানি পণ্য নিয়ে যাওয়া আসা করে। কর্মবিরতির বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে চট্টগ্রাম এবং খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, সবচেয়ে বড় বন্দর দেশের চট্টগ্রাম বন্দর এবং খাতুনগঞ্জ বন্দরে এর কি ধরনের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে, এবং এই যে 15 দফা দাবি তোলা হয়েছে, এই দাবির বিষয়ে কর্তৃপক্ষ আসলে কি বলছে? দেখুন, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের খাতুনগঞ্জে। আপনি জানেন যে এটি বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি বাজার। আমরা এখানে এসে যেটি দেখেছি সকাল থেকে, এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে সকাল থেকে যে ধর্মঘটটি শুরু হয়েছে তার প্রভাব আসলে এখনো পর্যন্ত এখানে পড়েনি। তারা বলছেন যে এখনো পর্যন্ত সকাল থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসলে ট্রাকগুলো এখানে প্রবেশ করছে এবং সেগুলো স্বাভাবিক নিয়মে এখানে আসলে মানে মকাপগুলোতে ঢুকছে এবং সেই ট্রাকগুলো আবার চলে যাচ্ছে, আবার নতুন করে ট্রাক এখানে ঢুকছে। তবে যেটি তারা আশঙ্কা করছে সেটি হচ্ছে আজকের সকাল থেকে যেহেতু ধর্মঘটটি শুরু হয়েছে সংকটের কারণে এখনো পর্যন্ত এই ধর্মঘটের কোনো প্রভাব তারা দেখছেন না, অর্থাৎ তাদের কাছে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু এই ধর্মঘটটি যদি কয়েকদিন গড়ায়, অর্থাৎ যেহেতু এখন 3 দিন আছে, সেটি যদি আরও বাড়তি সময় পর্যন্ত করে, সংকটের কারণে এখানে পণ্য আসা যাওয়ার যেমন সংকট হবে, একই সাথে পণ্যের দামও বাড়তে শুরু করবে এবং যে সমস্ত পচনশীল দ্রব্য রয়েছে যেমন পেঁয়াজ, রসুন, আদা, এই সমস্ত জিনিসের কি হবে সেটি আসলে তারা খুব জোর দিয়ে বলতে পারছেন না। আসলে তাদের যেটি ধারণা সেটি হচ্ছে যে ধর্মঘটটি আজকে শুরু হয়েছে সেটি নিয়ে আসলে কর্তৃপক্ষ যাতে খুব দ্রুত একটি সমাধান করেন, সেই আশাটা তারা ব্যক্ত করছেন। তারা মনে করছেন যে যত দ্রুত এই ধরনের সংকট সমাধান করা যাবে ততই আসলে মানুষের, অর্থাৎ এখানে যদি পণ্য নষ্ট হয় সংকটের কারণে পণ্যের দাম বাড়বে এবং সেই পণ্যের দাম রিটন, কিন্তু কর্মবিরতিতে যারা আছেন তারা তো বলছেন যে সবজি এবং পচনশীল পণ্য এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে।
আর দেখুন সবজি আমরা এখন দেখছি যে আসলে এখনো পর্যন্ত চট্টগ্রাম শহরে ঢুকছে। আমরা এই মুহূর্তে খাতুনগঞ্জে যে সমস্ত পণ্যগুলো প্রতিদিন নিয়মিত ঢোকে সেগুলোর সেই বাজারগুলো দেখছি। এখানে আসলে এখনো পর্যন্ত কোনো রকমের প্রভাব পড়েনি এবং ব্যবসায়ীরা মনে করছেন যে যদি আজকের দিনের মধ্যে কোনো রকমের সমাধান হয়ে যায় তাহলে হয়তো এর কোনো রেশ এখানে পড়বে না। কিন্তু এটি যদি আরও গড়ায় সেক্ষেত্রে আসলে পণ্যের দাম বাড়বে, পণ্য নষ্ট হতে থাকবে এবং তার মাসুল আসলে সাধারণ মানুষকে দিতে হবে। এবং সেই কারণে তারা মনে করছে যত দ্রুত সম্ভব এই আন্দোলনকারীদের যে সমস্ত দাবি সেগুলো যৌক্তিক দাবিগুলো মানা না মানা সেটি আসলে কর্তৃপক্ষের ব্যাপার, অর্থাৎ যেন যে কোনো উপায়ে যাতে শ্রমিকদেরকে আবার তাদের কাজে ফিরিয়ে নেওয়া যায় সেরকম একটি আশা তারা প্রকাশ করছেন এবং তাদের কাছে মনে হচ্ছে যদি সেটি করা যায় তাহলে হয়তো এই সংকট থেকে সবাই মুক্তি পাবে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে গার্মেন্ট শ্রমিক মালিকদের যে ধর্মঘট তার সর্বশেষ অবস্থা। রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু খুলনার পরিস্থিতি জেনে আসি। সেখানে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আপনি তো শুনছিলেন যে চট্টগ্রামে যদি কর্মবিরতি আরো দীর্ঘ হয় সেক্ষেত্রে প্রভাব বেশি পড়বে বলে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। খুলনায় আসলে কি অবস্থা, এরই মধ্যে সেখানে প্রভাব পড়তে শুরু করেছে কিনা? আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে ট্রাক শ্রমিক এবং ট্রাক মালিকদের যে দুটি সংগঠন রয়েছে, এই যে 72 ঘন্টার যে সংগঠনটি সারা দেশে যে ধর্মঘট ডেকেছে তার খুব বেশি প্রভাব আসলে খুলনাতে পড়ছে না। কারণ খুলনাতে আসলে যে বিভাগীয় শ্রমিক এবং মালিক সমিতিগুলো রয়েছে তারা আসলে এই কর্মসূচিটা পালন করবে 10 দফা দাবিতে আগামী 26 এবং 27 তারিখে এবং সারা বাংলাদেশে তারা এটা পালন করবেন। আর আজকে যে 72 ঘন্টার যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির তেমন একটি প্রভাব আসলে খুলনাতে পড়েনি। কারণ খুলনা থেকে আমরা দেখেছি যে ট্রাক স্ট্যান্ড থেকে পরিবহনগুলো ছেড়ে গেছে এবং তারা পণ্য সরবরাহ করছে। আমি এখন খুলনার একেবারে বিভাগীয় ট্রাক স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়িগুলো এখন রয়েছে এগুলো শুধুমাত্র সংস্কারের জন্য এবং কিছু গাড়ি অপেক্ষমান আছে যেগুলো বিকালের দিকে বা দুপুরের পরে এখান থেকে ছেড়ে যাবে। এবং এই বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের যিনি সভাপতি তিনি তার সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের আওতায় আসলে 5000 ট্রাক আছে খুলনাতে, এই ট্রাকগুলো আসলে চলাচল করছে। এবং আমরা তখন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই কর্মসূচি আসলে তাহলে কারা পালন করছেন এবং কিভাবে করছেন। তখন তারা বললেন যে ঢাকাতে আরেকটি সংগঠন আছে, সেই সংগঠনের ব্যানারে আসলে এই কর্মসূচি পালন করা হচ্ছে, তবে তাদের খুলনাতে তেমন কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি। তবে এই সংগঠনের খুলনায় একজন কেন্দ্রীয় নেতা রয়েছেন, আমরা তার সঙ্গে সকালে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের আওতায় খুলনায় 2000 ট্রাক রয়েছে এবং যে পরিবহনগুলো তারা এখন পরিচালনা করছেন না। তবে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে নগরীর যে 5 নম্বর ঘাট এবং 4 নম্বর ঘাট এলাকাগুলোতে কিন্তু পণ্য খালাস এবং পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। এবং আমরা দুপুরে ট্রাক স্ট্যান্ডে এসে দেখেছি যে এখান থেকেও কিন্তু ট্রাকগুলো চলাচল করছে এবং পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। এবং ট্রাক স্ট্যান্ডের পাশে খুলনা সর্ববৃহৎ যে কাঁচা বাজারটি রয়েছে যেখান থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে আসলে কাঁচা পণ্য সরবরাহ করা হয় সেই বাজার থেকেও কিন্তু পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে। এবং এখানকার শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক মালিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানিয়েছেন যে তারা আগামী 26 এবং 27 তারিখে তাদের 10 দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করবেন। 27 এবং 28 খুলনা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল এবং আহসান রিটন। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রীও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে করা অর্থ আত্মসাতের মামলায় 3 দিন করে রিমান্ড শেষ হয়েছে। দুপুর 1:30টার দিকে আদালতে নিয়ে যাওয়া হয় রাসেল ও শামীমাকে। এরই মধ্যে ধানমন্ডি থানায় করা মামলায় দুজনের আরও 7 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এদিকে সকালে ইভ্যালিতে অর্ডার করা পণ্য ডেলিভারি সহ 7 দফা দাবিতে সিএমএম আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাহক ও মার্চেন্টরা। গত শুক্রবার গুলশান থানার মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর ওহিদুল ইসলাম আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেকের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। পরে 3 দিন মঞ্জুর করে আদালত। 16 সেপ্টেম্বর বিকালে রাসেলের মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসায় অভিযান পরিচালনা শেষে তাদের গ্রেপ্তার করা হয়। তো আমরা কোনোভাবে চাই না রাসেল ভাইয়ের মাধ্যমে রাসেল ভাইয়ের শাস্তি কিংবা রাসেল ভাই যে কোনো প্রকার আইনি জটিলতার কারণে বাংলাদেশে যত স্টার্ট আপ কোম্পানি প্রতিষ্ঠানগুলো আছে সব বন্ধ হয়ে যাক। রাসেল ভাই কোনো অন্যায় করেনি, উনি ব্যবসা করতে এসেছে, ব্যবসার মাঝে লাভ লস থেকেই থাকে।
উনি ওনার মার্কেটটা গোছানোর জন্য উনি লস দিয়েছে। এই নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভি। তানভি, আমরা যেমনটি জানছিলাম যে আদালত চত্বরে রাসেল এবং শামীমাকে নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে শুনানি কখন শুরু হবে এবং এই মামলা নিয়ে পুলিশ এবং আইনজীবীরা কি বলছেন? সাধারণত রিমান্ডের আসামিদের যে শুনানিটি হয় পরবর্তী আবেদনের জন্য, সেটি সাধারণত দুপুর 3টায় ওই আদালতে বসেন, বিচারক বসেন এবং এই ধরনের মামলাগুলো শুনানি করে থাকেন। এবং কিছুক্ষণ আগে 15-20 মিনিট আগে রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে আদালতে নিয়ে আসা হয়েছে। তাদেরকে এনে আদালতে যে হাজতখানা রয়েছে সেখানে রাখা হয়েছে এবং আইনজীবী যেটি বলেছেন যে দুপুর 3টায় এই শুনানিটি হবে এবং হয়তো 2:45 নাগাদ তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে। সকালে মোহাম্মদ রাসেলের যে আইনজীবী রয়েছেন মনিরুজ্জামান আসাদ, তিনি যেটি জানিয়েছেন যে এর আগেও কিন্তু তারা জামিন আবেদন করেছিলেন এবং সেদিন আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। আজকেও তারা আবার জামিন আবেদন করবেন। যেহেতু আজকে গুলশান থানার যে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল সেই রিমান্ড শেষ হচ্ছে এবং আজকে আবারও ধানমন্ডি থানায় গত পরশুদিন যে মামলাটি হয়েছে সেই মামলায় 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আজকে তারা আবারও জামিনের জন্য জামিনের শুনানি করবেন, আবেদন শুনানি করবেন। এবং সকালে যেমনটি আমি বলেছিলাম আগে, যে সকালে যারা ইভ্যালিতে লগ্নি করেছিলেন এবং যারা ই কমার্স খাতে ব্যবসা করেন তাদের একটি সংগঠন আজকে আদালতের সামনে মানববন্ধন করেছিলেন। তাদের যে দাবি ছিল, মূল দাবি ছিল, তারা আসলে মোহাম্মদ রাসেল এবং শামীমা নাসরিনের মুক্তি চান। তাদের বক্তব্য যে রাসেলকে নজরদারিতে রেখে তাকে ব্যবসা পরিচালনার জন্য অনুমতি দিতে হবে এবং এসক্রো পদ্ধতি চালুর আগে পর্যন্ত তারা যে পণ্য ডেলিভারি দেবে সেটি 6 মাসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার অনুমতি দিতে হবে। একই সাথে যারা ই কমার্স খাতে ব্যবসা করেন তাদের জন্য একটি সমন্বয় কমিটি গঠনের দাবি তারা তুলেছেন, যে কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিযোগিতা কমিশন সহ সরকারের বিভিন্ন সংগঠন, সংস্থা যারা এসব বাণিজ্য সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করেন তারা থাকবেন সেই কমিটির সদস্য। অর্থাৎ এই কমিটির সমন্বয় এবং তদারকিতে এই ধরনের ই কমার্স খাতের ব্যবসা পরিচালনা করতে হবে এবং করোনাকালীন সময়ে সরকার যে প্রণোদনা দিচ্ছেন ব্যবসায়ীদের, ই কমার্স খাতে যারা অর্থলগ্নি করেছেন, বিনিয়োগ করেছেন, ব্যবসা করছেন, তাদেরকেও সেই প্রণোদনা দেওয়ার তারা দাবি জানিয়েছেন। তাদের যেটি মূল বক্তব্য, আসলে তারা চান যে ই কমার্স খাতের ব্যবসাটি যাতে আসলে ভিন্ন খাতে না চলে যায় এবং এটি যাতে আসলে কোনো মুনাফালোভী বাটপার এ ধরনের কোনো ব্যবসায় যাতে পরিণত না হয়। তারা চান এটি একটি স্বয়ংক্রিয় একটি আলাদা ব্যবসায়িক খাত হিসেবে যাতে বাংলাদেশে তৈরি হতে পারে, সেক্ষেত্রে সরকারের প্রচেষ্টা তারা দাবি করছেন। এবং যদি কোনো ধরনের এক্ষেত্রে অপব্যবহারের কোনো চেষ্টা হয়ে থাকে, সেক্ষেত্রে আইনি যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো অনুসরণ করার জন্য তারা বলছেন। এবং এখন পর্যন্ত যেটি 7 দিনের রিমান্ড ধানমন্ডি থানার মামলায় চাওয়া হয়েছে সেটি দুপুর 3টায় শুনানি হবে। সিএমএম কোর্ট চত্বর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভি। সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়েছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ। গেল 2 মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগের চেয়ে 8,000 বেশি অভিযোগ জমা পড়েছে। সংস্থার মহাপরিচালক বাবলু কুমার সাহা জানান, অভিযোগগুলো ই ভ্যালি, ই অরেঞ্জ ও দারাজ সহ 19টি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দেশে করোনা সংক্রমণের পর থেকে অনলাইন কেনাকাটায় বাড়ে নির্ভরশীলতা। এ সময় সবজি, ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যও বিক্রি হয় অনলাইনে। এতে ক্রেতাদের চাহিদার পাশাপাশি বাড়তে থাকে প্রতারণাও। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে অনেক ক্রেতাই অভিযোগ জানাতে আসেন। সম্প্রতি বেশিরভাগ অভিযোগই আসছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এদের মধ্যে ই ভ্যালি ও ই অরেঞ্জ ছাড়াও দারাজ, কিউকম, আলিশা মার্ট ও ধামাকা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। অলমোস্ট আজকে 13 দিন সেখানে লিস্টেও নাম এসছে, কিন্তু তারা আমাদের টাকা দিচ্ছে না। এটা কিউকম দিচ্ছে না, ব্যাংকের লোন দিতে হয়। আসলে আমাদের জীবনটা অনেক দুর্বিষহ হয়ে যাচ্ছে। আশা করি সরকারের পক্ষ থেকে খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা অধিকারের মহাপরিচালক বাবলু কুমার সাহা জানান, 30 জুন পর্যন্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল 13,317টি, আর জুলাই ও আগস্ট মাসে এটি বেড়ে দাঁড়ায় 21,027টিতে। অনেক ই কমার্স প্রতিষ্ঠান আছে, আমারও যদিও এখানে মাত্র 19টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কম বেশি অভিযোগ আছে। 1 নম্বর হলো ই ভ্যালি, 2 নম্বর হলো ই অরেঞ্জ, এইগুলো দেখলেই তো হয়। দারাজ 3 নম্বরে। এদিকে এ খাত সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে অনলাইন কেনাকাটা নিয়ে ক্রেতাদের মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে। গত 4 জুলাই একটি
পরিচালনা নির্দেশিকা পাবলিশ করা হয়েছে, গ্যাজেটেড করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, এবং আমি বিশ্বাস করি যে এটি যদি প্রতিপালন ঠিকমতো করা যায় তাহলে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম কিন্তু চালানো বেশ কঠিন হবে। বর্তমানে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অভিযোগের মধ্যে 12,490টি অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু নিয়ে নিউ ইয়র্কে বিশ্ব নেতাদের এক রুদ্ধদ্বার বৈঠকে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় সাহসী ও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে টেকসই উন্নয়নের উপরে নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাগানে একটি বেঞ্চ উৎসর্গ ও বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের উত্তোলনে একটি বেঞ্চ উৎসর্গ ও বৃক্ষরোপণ করেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন এবং দারিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছেন। তার লক্ষ্য ছিল সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং কারোর সাথে বৈরিতা নয়। আমাদের বাংলাদেশের মানুষের দুঃখের কথাও যেমন তিনি ভেবেছেন, সারা বিশ্বের যারা ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত, শোষিত, বঞ্চিত মানুষ, তাদের কথা তিনি বলেছেন। এবং সারা বিশ্বের সাথে তার যে লক্ষ্যটা ছিল যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে আয়োজিত জলবায়ু নিয়ে বিশ্ব নেতাদের এক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় 6টি সুপারিশ পেশ করেন শেখ হাসিনা। বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগের আহ্বান জানান তিনি। এছাড়া উন্নত দেশগুলোর কাছ থেকে বার্ষিক $100 বিলিয়ন জলবায়ু তহবিল আদায়ের উপরও জোর দেন প্রধানমন্ত্রী। টেকসই উন্নয়ন নিয়ে নবম আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি মোকাবেলা করে এসডিজি অর্জনে বৈশ্বিক রোডম্যাপের আহ্বান জানান তিনি। Decade of delivery and action of the agenda. 2030-এর এজেন্ডা বাস্তবায়নে আমাদের সম্পদের যে বিশাল ব্যবধান রয়েছে তা অবশ্যই কমাতে হবে। আমরা বিশ্বাস করি কোভিড-19 পরিস্থিতি থেকে অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া পদক্ষেপগুলো ভবিষ্যতে যে কোনো বিপর্যয় বা দুর্যোগ মোকাবেলায় জোরালো প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে। বিশ্বের উন্নয়ন জোরদার করতে 5 দফা প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী। মহামারী নিয়ন্ত্রণে বিশ্বের সব দেশে করোনার টিকা নিশ্চিত করা সময়ের দাবি বলে জানান তিনি। এসডিজি বাস্তবায়নের অগ্রগতিতে বাংলাদেশকে বিশেষ সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতিসংঘের ৭৬তম অধিবেশন বসতে যাচ্ছে আজ। করোনা মহামারীর ভয়াবহতা ছাড়াও আলোচনা হবে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শতাধিক দেশের প্রধানদের অংশগ্রহণে এই সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি, ইথিওপিয়ার টাইগ্রে সহিংসতা ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতা অন্য যে কোনো সময় থেকে আলাদা, তাই বিশ্ব নেতাদের সঠিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন গুতেরেস। এদিকে এবারের সম্মেলন যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জিং হবে বলে ধারণা বিশ্লেষকদের। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্ব নেতাদের যে অনাস্থা তৈরি হয়েছে সেটি কাটিয়ে ওঠাই হবে প্রেসিডেন্ট জো বাইডেনের জাতিসংঘের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে: 15 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের মুনাফার হার কমালো সরকার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন জারি। রাজধানীর মধ্য বাসাবোতে নাভানা টাওয়ার থেকে পড়ে বেসিক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর কারণ নিয়ে অস্পষ্টতা। গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানিয়েছেন, বেলা 11:15টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি টঙ্গী রেলওয়ে জংশন এলাকা অতিক্রম করার সময় 3টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বগি উদ্ধারের কাজ শুরু করেছে, তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানা যায়নি। এ নিয়ে আরো জানাতে টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, সর্বশেষ যখন আপনার সাথে কথা হয়েছিল আপনি জানিয়েছিলেন যে আপনারা জানেন না যে দুর্ঘটনার কারণটি কি। সেক্ষেত্রে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়েছে কিনা এবং উদ্ধার তৎপরতা কোন পর্যন্ত পৌঁছেছে? এছাড়া দুপারে আপনি বলছিলেন যে খুব বড় ধরনের একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে, এর সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, 1:30টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী যে রিলিফ ট্রেন সেটি টঙ্গী এসে পৌঁছেছে এবং তারা এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে কখন নাগাদ এই ট্রেন আসলে বগি ট্রেনটি উদ্ধার হবে সেইটির সময় আসলে এখানকার যারা কর্মকর্তা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা জানাতে পারেনি এবং এখন শুধুমাত্র তারা যে এখানকার বগি যেগুলো পড়ে গিয়েছিল সেগুলো উদ্ধার তৎপরতার মধ্যেই ব্যস্ত রয়েছে। আমি যদি দেখাতে চাই যে এখানে যে 3টি বগি ছিল সেই 3টি বগি কিন্তু যখন ঢাকাগামী এই মালবাহী ট্রেনটি টঙ্গী তিস্তারঘাট এলাকায় পৌঁছে তখন 4 নম্বর সিগন্যাল থেকে 3 নম্বর সিগন্যালে যাওয়ার সময় কিন্তু বিকট শব্দে এটি লাঞ্ছিত হয় এবং এখন এই ট্রেনটি লাঞ্ছিত হওয়ার ফলে কিন্তু ঢাকার সঙ্গে চট্টগ্রামের যে রেল চলাচল সেটি বন্ধ রয়েছে। আমি খোঁজ নিয়ে যেটি জেনেছি যে এখন পর্যন্ত টঙ্গী বিমানবন্দর সহ বেশ কয়েকটি স্টেশনে ট্রেনের গন্তব্যে যারা যাচ্ছিলেন যাত্রী তারা আটকা পড়েছেন এবং শুধুমাত্র এখন ঢাকা থেকে ঢাকা ময়মনসিংহ যে রেল রুটটি রয়েছে সেটি চালু রয়েছে এবং কিছুক্ষণ আগে যে ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা ছিল সেগুলো তারা তাদের গন্তব্য ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনার যে দুর্ঘটনার কারণ কি এই ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমরা বারবার যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু তারা এই বিষয়টি কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন এবং এটি আসলে কি কারণে ঘটেছে, চালক বা সিগন্যালম্যান বা স্টেশন মাস্টার এই ঘটনার জন্য দায়ী কিনা সেই বিষয়গুলো আসলে কোনো প্রশ্নের উত্তর আমরা এখন পর্যন্ত পাইনি। শুধুমাত্র এখন রেলওয়ে কর্তৃপক্ষ এখানে রেলের যে বগি সেটি উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রকৌশলীরা এই ঘটনাস্থলে এসে এই বিষয়টি তদারকি করছেন। তো এই ছিল মোটামুটি রেলের সর্বশেষ পরিস্থিতি। টঙ্গী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আবুল হাসান। বিমানবন্দরের কার পার্কিং ভবনের ছাদ নয়, আপাতত বিমানবন্দরের ভেতরেই করোনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, র্যাপিড পিসিআর নয় আরটিপিসিআর পদ্ধতিতেই বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হবে। বিমানবন্দরে র্যাপিড পিসিআর স্থাপনে আরও 1 সপ্তাহ লাগবে বলেও জানান তিনি। তবে পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এ বিষয়ে কিছুই বলতে পারেনি সংশ্লিষ্টরা। হাজার হাজার প্রবাসীর বিদেশ যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে গত 6 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বৈঠকে জরুরি ভিত্তিতে বিমানবন্দরে আরটিপিসিআর বসানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এরপর প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়েও শুরু হয় তৎপরতা। যে কয়টা প্রতিষ্ঠান এখানে অনুমোদন পেয়েছে না তাদেরকে সকলকেই বলা হবে যে তোমরা কাজ শুরু করো, তাড়াতাড়ি করে কাজ শুরু করো। যারা আগে শুরু করতে পারবে তারা আগে শুরু করে দিবে। ভিতরেও জায়গা খুব ছোট না, বড় জায়গায় আছে। যে এখনই তোমার বসায় দিতে পারবে এই আগামী 3 দিনে যে কমিটমেন্ট মোতাবেক আমি ওদেরকে বলবো কি আসো করো। আমি আশা করছি কি যদি এরা ওদের কথার মধ্যে যদি ঠিক থাকে তাহলে আশা করি যে এই সপ্তাহের মধ্যে এটা চালু হয়ে যাবে। গত 24 ঘন্টায় রাজশাহী ও বরিশালে আরো 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে 5 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নওগাঁর 2, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার 1 জন করে। গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন 23 জন। এই নিয়ে 240 বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন 122 জন। এদিকে বরিশালে করোনা আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় পিসিআর ল্যাবে 192 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত 14 জনের।
গ্যাস সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। কোনো কোনো কারখানায় বিকল্প জ্বালানি হিসাবে ব্যবহার বাড়ছে ডিজেলের। উদ্যোক্তারা জানান, ডিজেল দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন খরচ 3 গুণের বেশি। আবার অনেক কারখানায় বন্ধ থাকছে উৎপাদন। গাজীপুরের জয়দেবপুর এলাকার স্প্যারো গ্রুপের এই কারখানায় কর্মী 5,000, সেলাই মেশিন আছে 2,500। মাসে তৈরি হয় প্রায় 10 লাখ পিস পোশাক। আধুনিক এসব সেলাই মেশিন চলে গ্যাস ও বিদ্যুতে। এছাড়া কারখানার বয়লার চালাতেও লাগে গ্যাস। কিন্তু গত 1 মাসে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে সংকট। উদ্যোক্তারা জানান, গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক থাকলে মাসে জ্বালানি খরচ সর্বোচ্চ 75 লাখ টাকা, কিন্তু ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত এটা খুবই খারাপ অবস্থা ধারণ করে। এবং আপনি জানেন যে আমাদের যে ওয়াশিং ইউনিট, ডাইং ইউনিট যেগুলো থাকে, এগুলো কিন্তু 24 আওয়ার রান করে। সো ওই 6 থেকে 12 ঘন্টার কিন্তু একটা বিশাল ভ্যালু আছে অলসো। এন্ড অলসো মর্নিং উই সাফার। গাজীপুরের মৌচাক এলাকার এই কারখানাটিও চলছে ডিজেল দিয়ে উৎপাদিত ক্যাপটিভ বিদ্যুতে। উদ্যোক্তারা জানান, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পেলে প্রতি ইউনিট গড় খরচ হয় 9 টাকা 8 পয়সা, আর গ্যাস দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ তৈরিতে খরচ হয় 5.5 টাকা। কিন্তু ডিজেল ব্যবহার করায় প্রতি ইউনিটে খরচ হচ্ছে 18 টাকা। গ্যাস যে পরিমাণ পাওয়ার কথা সে পরিমাণ পাচ্ছি না, এবং সেটাও ইউজুয়ালি এটা পিক টাইমটাই বেশি, সকাল 8টা থেকে বিকাল 5টা বা 6টা পর্যন্ত। তার বিকল্প হিসেবে আমাদের যেহেতু চাপ কম, সেখানে আমরা বিকল্প জ্বালানি হিসেবে আমরা ডিজেল ব্যবহার করতেছি। গত 1 মাস ধরে তীব্র গ্যাসের সংকট। গাজীপুর, সাভার, চট্টগ্রাম সহ বেশিরভাগ শিল্প এলাকায় চাপ নেমেছে 1 থেকে 1.5 PSI-এ। তৈরি পোশাক, সুতার মিল সহ কিছু কারখানায় ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সিরামিক, স্টিল সহ অনেক কারখানারই তা নেই। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশে গ্যাসের উৎপাদন ও আমদানি দুটোই কমেছে, যদিও চাহিদা বাড়তি। সেপ্টেম্বর টু ডিসেম্বর 4 মাসে 5টা কার্গো আনার কথা ছিল। এটা অত্যধিক মূল্যের কারণে আনতে নিষেধ করা হয়েছিল। এখন আমরা আবার কোর্টের থেকে আনছি, এই মাসে একটা আসবে আশা করছি। উদ্যোক্তারা বলছেন, শীতে সংকট আরও বাড়বে। এখনই প্রস্তুতি না নিলে শিল্প উৎপাদনে বড় বিপর্যয় দেখা দেবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমোদনহীন ক্যাম্পাস ও বিভাগ চালাচ্ছে নর্থ সাউথ, ড্যাফোডিল, সাউথ ইস্ট সহ 16টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়া মালিকানা নিয়ে দ্বন্দ্বেরও প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিশন। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 108টি। বেশিরভাগের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। মঞ্জুরি কমিশন সম্প্রতি প্রমাণ পেয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিবিএর নাম দিয়ে অবৈধভাবে 9টি প্রোগ্রাম চালাচ্ছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবৈধভাবে চালাচ্ছে 3টি ক্যাম্পাস, সাউথ ইস্ট চালাচ্ছে 4টি। একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী দেওয়া হয়েছিল যে এতজন শিক্ষার্থী তারা ভর্তি করতে পারবে, কিন্তু তারা ওই কয়েকটা সাবজেক্টে সমান সংখ্যক শিক্ষার্থী ভর্তি করছে, যেটা আসলে আমাদের ইউজিসির নিয়মে পারমিট করে না। নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ভর্তিতে সতর্কতা জারি হয়েছে ইবাইস ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। ভর্তির আগে শিক্ষার্থীদের ভালোভাবে খোঁজ নিতে বলেছে মঞ্জুরি কমিশন। কোন কোন বিশ্ববিদ্যালয়ে তারা সাবজেক্ট ইউজিসি কর্তৃক অনুমোদন নাই, সে সাবজেক্ট তারা চালাচ্ছে। কিছু ইউনিভার্সিটি আছে যে সাবজেক্ট নিয়েছে বা স্টুডেন্টের সংখ্যা নির্ধারণ করে দেয়, সেই সংখ্যা তারা কয়েক গুণ বৃদ্ধি করে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে, করোনায় এমনিতেই সংকটে আছে বিশ্ববিদ্যালয়গুলো। এর মধ্যে মঞ্জুরি কমিশনের এই সতর্কতা সংকট আরো বাড়াবে। নতুন প্রোগ্রাম না পারলে ছাত্র আসবে না, ছাত্র না আসলে ফি আসবে না, ফি না আসলে বেতন ভাতা দেওয়া যাবে না। আর তাছাড়া টাকা পয়সা স্থায়ী ক্যাম্পাস তৈরি করার জন্য টাকা পয়সার যথেষ্ট প্রয়োজন। 6টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলা হলেও ভর্তির অনুমোদন দেয়া হয়নি। তাদের বিষয়েও সতর্কতা জারি করেছে কমিশন। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়মের প্রমাণ মিললেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। ইউজিসি বলছে, পর্যাপ্ত ক্ষমতা না থাকার কারণে ব্যবস্থা নেওয়া যায় না, ফলে বিশ্ববিদ্যালয়গুলোর আইন না মানার সংস্কৃতিও বন্ধ হচ্ছে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে, যা আজ থেকেই কার্যকর। সঞ্চয়পত্রের সুদ বাবদ ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিল সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, 15 লাখ টাকা বা
তার কম মূল্যের সঞ্চয়পত্র কিনলে মুনাফার হার আগের মতোই থাকবে। যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন শুধু তাদের জন্য নতুন হার কার্যকর হবে। আগের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর সেটি বিনিয়োগ করলে নতুন মুনাফার হার কার্যকর হবে। বর্তমানে সবচেয়ে বেশি 11.76% মুনাফা পাওয়া যায় পেনশনার সঞ্চয়পত্র থেকে, যা নতুন নিয়ম অনুযায়ী 15 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা কমছে 1 থেকে 2% পর্যন্ত। রাজধানীর মধ্য বাসাবোতে নাভানা টাওয়ারের 5ম তলা থেকে পড়ে বেসিক ব্যাংকের কর্মকর্তা শওকত হোসেনের মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, ভবন থেকে পড়ার পর গুরুতর আহত অবস্থায় শওকতকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ব্যাংকার শওকত নাভানা টাওয়ারের 5ম তলায় ভাড়া থাকতেন। ভবনের ছাদ থেকে নিচে পড়লেও মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সিলেটের মজুমদারি এলাকা থেকে একই পরিবারের 2 বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে নিজেদের বাড়ির ছাদে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাদের উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, গতরাতে পারিবারিক কলহের জেরে বাসা থেকে বের হয়ে যান 2 বোন। ভোরে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে এয়ারপোর্ট থানার পুলিশ মৃত অবস্থায় উদ্ধার করে। তবে কখন তারা বাসায় ফিরেছিল তা পরিবারের কেউ জানাতে পারেননি। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আমরা লাশ ঝুলন্ত অবস্থায় পেয়েছি, 2 বোন একসাথেই একই স্থানে একই গলার ওড়না দিয়ে আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছি। আমরা লাশ উদ্ধার করেছি, আমরা সুরতাল করেছি এবং প্রকৃত মৃত্যুর রহস্য জানার জন্য আমরা লাশ ইতিমধ্যে আমরা ময়নাতদন্তের জন্য আমরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছি। কুষ্টিয়া সদরের সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ড এবং 1 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বেলা 11:30টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামি আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন সাইদুল ইসলাম, ফারুক হোসেন, কামাল শেখ ও মশিউল আলম। যাবজ্জীবন দণ্ড পেয়েছেন মনোয়ার হোসেন। 2018 সালের 8 অক্টোবর রাতে কুষ্টিয়া সদরের সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে শহরের একটি ভাড়া বাসায় হাত পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। আজকে এই আসামিরা সবাই নিজেদের দোষ স্বীকার করায়, সাক্ষীগণ সেটি করবোরেট করায় বিজ্ঞ আদালত সঠিকভাবে জাজমেন্ট দিয়েছে। এই রায়টা নিয়ে একটি উদ্গ্রীব অবস্থায় ছিলেন, যেহেতু সাব রেজিস্ট্রার বা সরকারি কর্মচারীকে নিগৃহীত করা, তাকে হত্যা করা, এটা কুষ্টিয়াতে এই প্রথম। রাজধানীর উত্তরায় প্যারাডাইস টাওয়ারে চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ঢাকা ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে চুরির কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত 11 সেপ্টেম্বর উত্তরার প্যারাডাইস টাওয়ারের 8ম তলায় চুরির ঘটনা ঘটে। 13 সেপ্টেম্বর উত্তরা থানায় মামলা হলে তদন্তে নামে গোয়েন্দা উত্তরা জোনাল টিম। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হয় এই চক্রের 7 সদস্যকে। চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকার নামি দামি অফিসগুলোতে চুরি করে আসছিল। এই চক্রের পেছনে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি, হ্যাকসো ব্লেড, স্ক্রুড্রাইভার ও 20টি সিম কার্ড জব্দ করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার মধ্যে অন্যতম হল জামাল উদ্দিন, তার বিরুদ্ধে 14টি মামলা পাওয়া গেছে। এছাড়াও বাকি যারা আছে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তো আমরা ধরার পরে যে বিষয়টা জানলাম যে তারা মূলত চট্টগ্রাম কেন্দ্রিক চোর চক্র, যারা দীর্ঘদিন ধরে বন্দর এলাকা এবং সুউচ্চ ভবনে তারা চুরি করত।
কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তৃতীয় ধাপের সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন আজ সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার 10ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সোমবার মামলার 3 সাক্ষী মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ ফিরোজ মাহমুদ ও শওকত আলীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। এই নিয়ে গতকাল পর্যন্ত এই মামলার মোট 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। গত বছর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ওসি প্রদীপ সহ 9 পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন। পরে তদন্ত শেষে 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় র্যাব। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া সংবাদে আরো যা থাকছে। কানাডার জাতীয় নির্বাচনে লিবারেল দলের জয়, সংখ্যাগরিষ্ঠতা হারালেও প্রধানমন্ত্রী থাকছেন জাস্টিন ট্রুডো। অক্টোবরের শুরুতে ভোটের আগে বিসিবির জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করছে র্যাব। ডিরেডিকালাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আওতায় হটলাইন চালুর পর মিলেছে সাড়া। কর্মসংস্থানের পরেও স্বাভাবিক জীবনে ফেরা জঙ্গিদের নজরদারিতে রাখছে র্যাব। 1986 সালে মুসলিম মিল্লাত বাহিনীর উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের সূচনা। 1992 সালে যশোরের অতিথি সম্মেলনে বোমা হামলা চালিয়ে উগ্রবাদের সূচনা করে দলটি। 90 দশক থেকে শুরু করে নানান সময়ে দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালায় জঙ্গি সংগঠনগুলো। বর্তমানে তৎপর রয়েছে নব্য জেএমবি, আনসার আল ইসলাম, হিজবুত তাহরীর সহ বেশ কয়েকটি সংগঠন। জঙ্গিদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটিয়ে তাদেরকে সুস্থ জীবনে ফিরে আনা বা সাধারণ মানুষের সাথে তাদের যে মেলামেশার একটা সুযোগ করে দেয়া বা তাদের চলাফেরার একটা সুযোগ করে দেওয়ার আমরা চেষ্টা করেছি। যেসব জঙ্গি নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের জন্য হটলাইন চালু করেছে র্যাব। এতে ব্যাপক সাড়াও পেয়েছে সংস্থাটি। বিভিন্ন সময় যারা জঙ্গি আছে তারা বা যারা জঙ্গি কার্যক্রমে এখনও জড়িত আছেন তারা আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করছেন। আমরা তাদেরকে সুস্থ। কানাডায় আবারও সরকার গঠন করছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 44তম পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ক্ষমতায় থাকছেন তিনি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পরাজয় স্বীকার করে নিয়েছেন। সোমবার কানাডার পূর্ব উপকূলে নিউ ফাউন্ডল্যান্ডে স্থানীয় সময় সকাল 8:30 প্রথম ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে জাস্টিন ট্রুডোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় কনজারভেটিভ পার্টি নেতা এরিন ও টুল ও নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি নেতা জাগমিত সিং এর। দেশটির নির্বাচন কমিশন জানায় 2,70,00,000-এর বেশি মানুষ এবারে নির্বাচনে ভোট দিয়েছেন। করোনা ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস সোমবার জানিয়েছে নভেম্বর থেকে করোনার পূর্ণ ডোজ টিকা দেয়া বিদেশিরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের যাত্রীরা 18 মাস পর দেশটিতে ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন। নতুন নিয়মে যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে ভ্রমণকারীদের 2 ডোজ টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। তবে এক্ষেত্রে তাদের করোনা পরীক্ষা এবং কন্ট্রাক্ট ট্রেসিং এর মধ্য দিয়ে যেতে হবে। তবে নতুন নিয়মে সড়ক পথে ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য নয়। ফলে মেক্সিকো, কানাডা থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত পাড়ি দেওয়া যাবে না। গত বছরের শুরু থেকেই বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন সরকার। বিশ্বে করোনায় একদিনে মারা গেছেন 5,719 জন, শনাক্ত 4 লাখ। এ নিয়ে আক্রান্ত হয়েছে 22,98,00,000 মানুষ। প্রাণহানি 47,13,000। রাশিয়ায় একদিনের সর্বোচ্চ মারা গেছে 778 জন। এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 746 জন, আক্রান্ত 86,000। এদিকে ফাইজার জানিয়েছে 5 থেকে 11 বছরের শিশুদের ওপর টিকার প্রয়োগ নিরাপদ। ভারতে একদিনে মারা গেছে 250 করোনা রোগী, শনাক্ত 24,925 জন। অক্টোবর থেকে আবারও টিকা রপ্তানি শুরু করবে বলে জানিয়েছে দেশটির সরকার। অকল্যান্ড শহরকে আরও 2 সপ্তাহ কঠোর বিধিনিষেধের আওতায় রাখা হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড সরকার। এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে 25 দিন পর সংক্রমণ নেমেছে 1000-এর নিচে।
অক্টোবরের শুরুতে নির্বাচন, তার আগে বিসিবিতে বর্তমান কমিটির শেষ গুরুত্বপূর্ণ সভা চলছে। উপস্থিত আছেন সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি নির্বাচনে প্যানেলের রূপরেখা কেমন হবে, কে বা কারা নির্বাচনে অংশ নেবেন তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এবারে কাউন্সিলর হয়েছেন শাহরিয়ার নাফিস, রাজিন সালেহ, হান্নান সরকার, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশারের মতো সাবেক ক্রিকেটাররা। নির্বাচনের রূপরেখা ঠিক করতেই বিসিবি পরিচালকদের এই সভা। নির্বাচনের জন্য 166 জন কাউন্সিলরের নাম আসবে বিভাগ, জেলা, ঢাকা লিগের ক্লাব ও এনএসসি থেকে। অন্তত 4 জন নতুন পরিচালক আসতে পারে এবার। ফাহিম সিনহা, তানভীর আহমেদ, মাসুদুজ্জামান মাসুদ আর ইফতেখার মিঠুর নাম শোনা যাচ্ছে জোরে সোরে। জাতীয় দলের সাবেক কোচ ও খ্যাতিমান ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। শ্বাসকষ্ট নিয়ে গত 1 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় তার ফুসফুসে জটিলতা ধরা পড়ে। কিডনি ও হৃদযন্ত্রের কার্যকারিতাও কমে গিয়েছিল। 1 সপ্তাহ চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। কিন্তু গত শুক্রবার আবারও শ্বাসকষ্টজনিত কারণে তাকে আইসিইউতে ভর্তি হতে হয়। 60 ও 70-এর দশকে ঢাকা লিগে খেলা জালাল আহমেদ বাংলাদেশ ক্রিকেটের অসংখ্য স্মৃতির সাক্ষী। দেশের অনেক জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটার তার হাতে গড়া। 1997 আইসিসি ট্রফি বিজয়ী দলটিও তার হাতে গড়া। প্রাথমিক পর্যায়ে তার অধীনেই হয়েছিল প্রস্তুতি। কাজ করেছেন মোহামেডান, কলাবাগান সহ বেশ কয়েকটি ক্লাবে। আম্পায়ারিংয়ের অভিজ্ঞতাও আছে তার। ক্রিকেট লেখক হিসাবেও সুনাম কুড়িয়েছেন জালাল আহমেদ চৌধুরী। নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড। প্রতিশ্রুতি ভঙ্গ করায় ইংল্যান্ডকে ধুয়ে দিয়েছেন পিসিবি প্রধান রমিজ রাজা। আগামী অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংলিশদের। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে 2টি টি-20 খেলার কথা ছিল 2 দলের। নারী দলের ছিল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে এক বিবৃতিতে 2টি সফরই বাতিল করে ইসিবি। পিএসএল এ খেলতে ইংলিশদের নিরাপত্তা সমস্যা না থাকলেও সিরিজে কেন থাকবে তা নিয়ে প্রশ্ন তোলেন রমিজ রাজা। দুঃসময়ে পাকিস্তানের পাশে না দাঁড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সদ্য দায়িত্ব পাওয়া রমিজ। এর জবাব বিশ্বকাপের ময়দানে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। बड़ी अच्छी अपॉर्चुनिटी है कि पाकिस्तान की क्रिकेट टीम, पाकिस्तान के फैंस जो हैं, পাকিস্তান ক্রিকেটের দর্শকদের বলছি, আমরা এর জবাব মাঠে দেব। আগে নিশানায় শুধু প্রতিবেশী দেশ ছিল, এখন নতুন করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড যুক্ত হলো। আমাদের ক্রিকেট টিমকে বলবো প্রস্তুতি নিতে। বিশ্বকাপে আমরা অবশ্যই এর বদলা নেব। इससे हिम्मत भी पकड़ें। আইপিএলে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। এই ম্যাচে খেলার জোর সম্ভাবনা মুস্তাফিজের। প্রথম পর্বের 7 ম্যাচে 8 উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। যদিও টুর্নামেন্টে ভালো অবস্থানে নেই রাজস্থান। প্রথম পর্বের 7 ম্যাচে 3 জয়ে টেবিলের 6-এর রয়্যালস। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে দারুণ কিছু করতে হবে সঞ্জু স্যামসনের দলকে। গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিক তারকা খেলোয়াড়কে পাচ্ছেন না তারা। না থাকার তালিকায় বেন স্টোকস, জফরা আর্চারের সাথে যোগ হয়েছেন জশ বাটলার। অন্যদিকে 8 ম্যাচে 3 জয় টেবিলের সাথে পাঞ্জাব। প্লে অফ খেলতে বাকি 6 ম্যাচের 5টিতে জিততে হবে রাহুল গেইলদের। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ হতাশার পর লা লিগায় গ্রানাদার সঙ্গে ড্র করেছে বার্সেলোনা। ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে রোনাল্ড কোম্যানের দল। নো ক্যাম্পে ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। গ্রানাদার কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে না পারার খেসারত দিতে হয় স্বাগতিকদের। দুর্দান্ত ক্রস থেকে হেডে বল জালে জড়ান দুয়ার্তে। প্রথমার্ধে ব্লু গ্রানার বেশ কয়েকটা আক্রমণ রুখে দেন গ্রানাদা গোলকিপার ম্যাক্সিমিয়ানো। গোল শোধে মরিয়া বার্সা সাফল্য পায় একেবারে শেষ সময়। গাভির ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন আরাউহো। 4 ম্যাচে 2 করে জয় আর ড্রতে টেবিলের 7-এ বার্সেলোনা। 13 পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন লিওনেল মেসি। 3 ম্যাচে এখনও গোল পাননি খুদে জাদুকর। সবশেষ পিএসজির ঘরের মাঠে পুরো সময় খেলতে না পারার হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঠ মাতাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় মেয়াদেও রেড ডেভিলদের আশার প্রতীক পর্তুগিজ মহাতারকা। লিওর সাথে 75 মিনিটে মেসিকে তুলে নেয়া পচেত্তিনোর কি ঠিক সিদ্ধান্ত ছিল? কোচের দিকে সেই চাহনি কি নেতিবাচক বার্তা দিয়েছিল সেদিন? ক্যারিয়ার জুড়ে এমন অভিজ্ঞতা যে কমই হয়েছে আর্জেন্টাইন মহাতারকার। ওই ম্যাচে পিএসজি জিতেছে বটে, তবে বিতর্ক উস্কে দিয়েছে ঠিকই। কোচের ব্যাখ্যা, হাঁটুর চোটে অস্বস্তির কারণেই মেসিকে তুলে নিয়েছিলেন।
মেসির এমন প্রতিক্রিয়া অবশ্য ভালো চোখে দেখেনি ফ্রেঞ্চ মিডিয়া। এমনিতেই নেইমার এমবাপের সাথে সমন্বয়ের ঘাটতি লা পার্সিয়ানকে চাপে রেখেছে। প্রশ্ন উঠেছে, প্যারিসের চ্যালেঞ্জ কঠিন বোধ করছেন কি মেসায়া? নতুন ক্লাবে এসে হঠাৎই যেন অন্য মেসির দেখা মিলেছে। পিএসজিতে তাকে নিয়ে যে স্বপ্ন প্রত্যাশা প্রথম 3 ম্যাচে তা অপূর্ণ। এখনো গোল না পাওয়ায় নিজেও কি অস্বস্তিতে নেই? প্রতিদ্বন্দ্বী রোনালদো যেন মুদ্রার উল্টো পিঠ দেখছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে তার প্রত্যাবর্তন, রেড ডেভিলস ডেরায় তার প্রভাব, প্রশংসা পাচ্ছে সবার কাছে। 1.5 যুগ পর ওল্ড ট্রাফোর্ডে ফিরে অভিষেকেই জোড়া গোল। ইয়াং বয়েজের সাথে হার কিংবা ওয়েস্ট হ্যামের সাথে নাটকীয় জয়ে CR7 সাফল্য পেয়েছেন। সতীর্থরাও যেন সাহস খুঁজে নিয়েছে ওর মধ্যে। রোনালদো ম্যানচেস্টারে দ্বিতীয় পর্বে মজে গেছেন। অন্যদিকে প্রাণের ক্লাব বার্সা ছেড়ে পিএসজিতে অচেনা মেসি। নতুন মিশনে আপাতত 2 বিশ্বসেরার 2 রকম অবস্থা, যদিও তাদের সাফল্য দেখার অপেক্ষায় অগণিত ভক্ত সমর্থক। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।